শীত বিদায় জানাচ্ছে ফাল্গুনকে আমন্ত্রণ জানিয়ে। আর এই বিদায় লগ্নে যদি একটু পায়েস না হয় রসের, তাহলে কি আর চলে? আজকে রসের পায়েসের গন্ধে নতুন করে সেজেছে গ্রামীণ আকাশ বাতাস। অতিথি হবে পিঁপড়ে আর পাখিরা। এই তো গ্রামীণ বধূর একটি সাজানো সুন্দর সংসারের গল্প, যে সংসারের প্রতিটা কোণায় আছে আমার নিজ পরিশ্রম ও অক্লান্ত খাটনি। এই দিয়ে সংসার জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। তো পায়েস যেহেতু রান্না করবো, সেজন্য তো নারকেল দিতেই হবে। নারকেল ছাড়া কি আর পায়েস চলে? নারকেলগুলো কিন্তু আমাদের গাছেরই নারকেল, তো পাড়া হয়েছিল, সেটা আসলে আর দেখানো হয়নি। এই কয়েকদিন যাবৎ কিন্তু আমাদের রান্নাঘরের ভিতরে ছিল। ইরা যখন অসুস্থ ছিল, ওর বাবা এই নারকেলগুলো পেড়ে দিয়েছিল। তো আসলে নারকেলগুলো খাওয়া হয়নি, তো ভাবছি আজকে পায়েসে দিয়ে দেবো। আর এই তো আমার ইরা নারকেলের পানি খেতে বেশ ভালোই বাসে, কিন্তু সে নারকেল খুব একটা চাহিদা করে আসলে খায় না। তাই আমি একটা নারকেল কেটে দিলাম, ওকে পানিটা দিয়ে দিলাম। পানিগুলো খাওয়ার পরে আর একটা নারকেল কেটে দিতে বলছিল, তো সেটা কেটে পানিটা ওকে দিয়ে দিলাম। আর ও সেই পানি খেয়ে সকালে এমনিতেই পেটটা ভরিয়েই ফেলেছে। আমি ভাবছিলাম একটা হয়তো ডাব হবে, কিন্তু না, সব কয়টার ভিতরে শ্বাস পুরোই হয়ে গেছে। তো নারকেলগুলো আমি এখন সব কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে খোলাগুলো ছিল, এইগুলো এখন সব আমি বাইরে ফেলে দেব। কারণ সময়ের কাজ সময়ে না করলে কখনো সেই কাজটা আগ হয় না, পড়েই থাকে। এর জন্য যখনই কাজ করি না কেন, আমি চেষ্টা করি সময়ের কাজ সময়ের ভিতরে সেরে নেওয়ার জন্য। এইখানে ড্রামটা একটু পানি ভর্তি করতে দিয়ে গেলাম। আর এই যে দেখো, আমার মা কিন্তু চালতা নিয়ে এসেছিল, আর সেই চালতাগুলো এখন উনি বসে বসে কাটছে। এই চালতা দিয়ে কিন্তু খুব সুন্দর আচার তৈরি করা হয়। তো আচার তৈরি করব যেহেতু, সেই কারণে চালতাগুলো সব কেটে নিচ্ছি। আর এইভাবে কিন্তু চালতাগুলো সব সুন্দর করে ছিলে নিতে হয়, যেহেতু কাজটা অনেক কষ্টকর। তারপরও খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এই তো এখন আমি সুন্দর করে নারকেলগুলো কুড়ানোর জন্য বসে গেলাম। আর নারকেল আমার কুড়ানো এখানে শেষ হয়ে গেছে। আর এই যে কতগুলো কুড়ানো হয়েছে দেখো নারকেল। এখন আমি আতপ চাল কিছুটা ঢেলে নিচ্ছি এইখানে। আজকে আমি 1 কেজি চালের পায়েস রান্না করব। এই চালটা যেহেতু আমাদের বাড়ির চাল, তারপরও আমি একটু দেখে নিচ্ছি যে কোথাও ময়লা আছে কিনা, একটু ভালো করে ঝেড়ে নিলাম, কিন্তু কোথাও ময়লা নেই। এখন আমি চুলার পাশে কিছু কাঠ নিয়ে নিলাম। রান্না করার আগে তো কাঠ লাগবেই, তো সেই কারণে কাঠগুলো আগে নিয়ে নিলাম। আর সেই কাঠগুলো ভেঙে টুকরো টুকরো করে উপর থেকে কিছু দিয়ে দিচ্ছি, যেন চুলাটা খুব দ্রুত তাড়াতাড়ি ধরে ওঠে। এই যে আমার মা আর আমি এখন এই যে রসের কড়াইটা চুলার উপরে বসিয়ে দিলাম। যদিও এই রসটা কিন্তু আগে থেকে একটু জ্বালানো। সকালে আমার মা শাশুড়ি মিলে রসটা জাল দিয়েছিল, তখন আমি অন্য কাজ করছিলাম, এই জন্য সেটা দেখানো হয়নি। তো প্রথমে আমি এই রসের ভিতরে চালটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম নারকেল কুড়ানো যে নারকেল ছিল, একটা তেজপাতাও দিয়ে দেব। আর কড়াইটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি চারিদিক, কারণ যখন রদ উতলে ছিল তখন কিন্তু রসের ওই যে গেজা থাকে একটা ফেনা মতো, সেটা লেগেছিল। এই জন্য কেমন একটা লাগছিল। তো আমি ভাবলাম যে আমি সেটা আসলে মুছেই ফেলি, আমার কেমন একটা লাগছে আর কি। এখন একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে কিন্তু এরকম অনবরত ঘুরতে হবে। আর যদি থাকে আপনার একটা এরকম পাকা বড়ি, তাহলে তার পায়েস রান্নার জন্য কোনো চিন্তাই নেই। এরা তো আমাকে সরিয়েই দিল, বলল আজকে পায়েস আমি রান্না করব, কারণ আমার হাতের পায়েস খুবই স্বাদ হবে, আর সেটা বাবা খুবই মজা করে খাবে। এই যে দেখো কত বড় কড়াইয়ে আজকে পায়েস রান্না করতে বসিয়ে দিলাম। মেয়ের হাতে রান্না বলে কথা, যেমনই হোক না কেন বাবা কিন্তু অনেক তৃপ্তি করেই খাবে। আজকে কোনো অভিযোগের জায়গা নেই যে পায়েস কেমন হয়েছে, এক কথায় মাশাআল্লাহ অনেক সুন্দরই হবে। তো আমি কিন্তু এই বারবার ঘুরতেছি এই কারণে, প্রথম অবস্থায় কিন্তু চালগুলো তলায় লেগে যায়, সেই কারণে অনবরত ঘুরতে হয় যেন চাল দলা পেকে না যায়। আর যখনই এরকম বলক চলে আসবে, তখন আঁচটা মাঝামাঝি রাখবেন, তখন আর বারবার নাড়াচাড়া করা লাগবে না। এই যে পায়েস এখন আমার প্রায় হয়ে এসেছে, এই তো এক্ষুনি নামিয়ে নিব। এমন অবস্থায় আমার শাশুড়ি আসছিল একটু চেখে দেখার জন্য যে আসলে পায়েসটা কেমন হয়েছে। আর তারপরে আমি নামিয়ে নিলাম। উনি বললো সব কিছু ঠিকঠাকই আছে। এখন আমি কড়াই থেকে পায়েসগুলো এইরকম ছোট ছোট পাত্রে সব নামিয়ে নেব, কারণ অন্যান্য পায়েসের চেয়ে রসের পায়েস কিন্তু সবাই অনেক ভক্তি করে ও পছন্দ করে খেতে চায়, এই জন্য সবাইকে একটু দিয়ে দেব। কেমন হলো আমার আজকের রসের পায়েস, খেয়ে তো দেখতে পারবেন না, অবশ্যই মানে দেখে বলবেন, রিভিউটা দেখে দিতে হবে। তো এখন ঘরের ভিতরে আসলাম আর জানালাটা খুলে দিলাম। বাইরের একটা ঠান্ডা প্রশান্ত বাতাস ঘরের ভিতরটাকে আলোকিত করে দিল, গন্ধও যা ছিল সব বাইরে বের করে দিল।
কারণ সারা রাত ঘর বদ্ধ হয়ে থাকলে এমনি ঘরের ভেতরটা একটু কেমন গন্ধ লাগে, আর জানালা খোলার সাথে সাথেই দরজাগুলো খুলে দিতে হয়, যার কারণে একদিক থেকে বাতাস ঢোকে, অন্য দিক থেকে প্রবাহিত হয়ে বেরিয়ে যায়। এই তো রমজানের তফা চলে এসেছে, তো রমজান তো এসেই গেছে, সবাই অনেক প্রস্তুতি নিচ্ছে। আমার আসলে কোনো প্রস্তুতি নেই, কারণ আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করে ফেলি, সেই কারণে বেশি কাজ আমি কখনো জমিয়ে রাখি না। আর ঘর বাড়ি আমি প্রায়শই মুছি, সেই কারণে আমার আলাদা করে আর কোনো ভিডিও বানানো মানে আমি মনে করলাম যে আমার লাগবে না আর কি, তো সেই কারণে আমি আর দিইনি। আর এমনিতে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাজ, যেহেতু আমার হাজব্যান্ডের ঘের আছে, আমাদের জমিতে ফসলও উৎপাদন করা হয়, সবজিও লাগানো হয়, মানে সব কিছু দিয়ে একটু বেশি কষ্ট হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে অনেকই ভালো আছি। তো ঘরে একটু ঝুল পড়েছিল, সেইগুলো কিন্তু সব ধরে নিয়েছিলাম, নিয়ে এখন সুন্দর করে ঘরের ভিতরে ঝাড়ু দিয়ে নিলাম। আর তারপরে কিন্তু চলে আসছি মেজে নেওয়ার জন্য। এই তো প্রতিদিনের মতো কাঠের সাদা ছাই দিয়ে বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম ডলে ডলে, যেন বাসনের গায়ে কোনো ময়লা লেগে না থাকে, আর বাসনটা খুব সুন্দর চকচক করে। বাসনগুলো যত গায়ের জোর মানে আপনার আছে, শক্তি দিয়ে মাজতে পারবেন, বাসনগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর আর পরিষ্কার হবে। তো ছাই দিয়ে মেজে ধুয়ে নেওয়ার পরে ডিটারজেন্ট দিয়েও একবারে পরিষ্কার করে নিলাম। আর মাজার জায়গাটা বরাবরের মতো পরিষ্কার করে নেব। কাগজটা উঠিয়ে নিচ্ছি, কারণ ড্রামের পানিগুলো ফেলে দেব। এইখানে অল্প একটু পানি আছে, এই পানি দিয়ে এই জায়গাটা সুন্দর করে ধুয়ে নেব। কারণ কলার পানি একদিনই তুলে রাখলে আয়রন লাল হয়ে যায় আর কেমন একটা লাগে, তো সেই কারণে আমরা পানিগুলো প্রতিদিনই ফেলে দেই, তবে অপচয় করি না, কাজে লাগাই। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।